মানুষের জীবনে অনেক ঘটনা ঘটলেও কিছু কিছু ঘটনা আকস্মিকভাবে ঘটলেও এটা বিড়ম্বনা অনেক পোহাতে হয়। আমারও জীবনে কিছু ঘটনা ঘটছে, যেটা আমি মনে করি এই ঘটনাগুলো আল্লাহ প্রদত্ত ঘটনাই ঘটে। এখন আমরা অনেকে বলি আল্লাহ, আমাদের যা কিছু ঘটে আমি মনে করি আল্লাহই সব নিয়ন্ত্রণ করে। কিছু কিছু ঘটনা মানুষের কিছু করার থাকে না। এখন আমার জীবনেও এইরকম কয়েকটা ঘটনা ঘটছে, তো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আসলে কি এটা শেয়ার করতে চাই এই কারণে, আসলে সব কিছু এইরকম তো অনেকের মানুষের জীবনে ঘটনা ঘটে। তো আমি আমি বলতে চাচ্ছি যে কিছু সব ঘটনাই আল্লাহর প্রদত্ত দ্বারাই সব কিছু ঘটনা ঘটে। তো আমি যখন টেকনাফে চাকরি করি, কক্সবাজার টেকনাফে, তখন মুসলিম এইটে WFP ফান্ডে একটা অফিসে কাজ করি, মনিটরিং অফিসার হিসাবে। তো আমরা যখন আমার এরিয়া ছিল টেকনাফ, এই টেকনাফে আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন রিপোর্ট কালেকশন করতাম। তো এই রিপোর্ট মাস শেষে আমি রিপোর্ট যখন দিব, তো আমি প্রতিদিনকার মতনই আমি সকালবেলা বের হই রিপোর্ট কালেকশন করার জন্য। তো আমি যখন টেকনাফ থেকে শ্যামলাপুর যাব, এই টেকনাফ থেকে শ্যামলাপুর রাস্তার প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা, বা তারও বেশি হতে পারে। তো রাস্তাগুলো ছিল এরকম যে এক পাশে পাহাড়, এক পাশে সাগর, আর এই মাঝখানে বাড়িঘর খুব ফাঁকা ফাঁকা ছিল, বেশি বাড়িঘর ছিল না, অনেকে গেলে দেখতে পাবেন। তো আমি যখন যাই মোটর বাইক নিয়ে, তো যাওয়ার সময় কোনো আমার অসুবিধা হয় নাই। আসার সময় রিপোর্ট কালেকশন আসার সময় বিকেল সময় রওনা দিই। আমি যখন ওখানে জেনে করতাম, তখন ছিল শীতকাল। তো বিকেলবেলা আমি রওনা দিই। বিকেলবেলা রওনা দেওয়ার পরে আমার ইতিমধ্যে গাড়ির মধ্যে একটা লিক হয়, আমার গাড়ির পিছনের চাকা লিক হয়। এমন একটা জায়গা, আমি পিছনের দিকে যদি শ্যামলাপুর বাজার যাই তাহলে 10 থেকে 12 কিলো যেতে হবে। আবার সামনের দিকে যদি আসি সেখানেও 10-12 কিলো যেতে হবে। এমন জায়গায় আমার গাড়িটা লিক হয়। তো লিক হওয়ার পরে আমি করি কি, আমার গাড়িটা ছিল সিডি80। লিক হওয়ার পরে আমার পরে একটা গাড়ি, অটোরিক্সা গাড়িতে মধ্যে উঠালাম। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে অনেক কিছু যাওয়ার পরে আমার গাড়ি একটা ওই অটোরিক্সার মধ্যে আপনার লিক হয়ে যায় সামনের চাকা। তো উনি বলতেছে যে পিছনের চাকা লিক হলে আমার গাড়ি একটা এক্সট্রা লিকই আছে, আমি ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সামনের চাকা এটা আমার কোনো কিছু করার নাই, আপনার অন্য গাড়িতে যেতে হবে। পরবর্তীতে আমি অন্য একটা গাড়ি যাই, অন্য গাড়িতে মোটরসাইকেলটা উঠাই। ওঠার পরে কিছুক্ষণ পরে ওই গাড়িতেও ইতিমধ্যে আমার সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে ওই গাড়িটাও সামনের চাকা, সামনে যে হেডলাইট আছে, হেডলাইটটা আপনার ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জায়গাটা ছিল অন্ধকার, বেশি গাড়িগুলো কম চলতো, আর রাতটাও ছিল আপনার অন্ধকার রাত। তারপরে সে আমাকে বললো যে আমি তো যেতে পারবো না, আপনি এক কাজ করেন, কাছাকাছি এসে গেছি, আপনি ঠেলে নিয়ে যান অথবা অন্য গাড়ির ব্যবস্থা করেন। তো আমি আস্তে আস্তে ঠেলে নিতেছি। এখন নেওয়ার পরে কাজ মাছ করাইলাম, অনেক ঘাইমা চুইয়া অনেক কিছু কষ্ট করে হেঁটে আসে প্রায় 2 কিলো মতো রাস্তা গাড়ি টাইনে আবার গাড়িটা সারার পরে রাত হয়ে গেছে 8-9টা। আমি তো খুব ক্লান্ত। তারপরে কি করব,
মানে টেকনাফে আমি বাসার দিকে আসতেছি। টেকনাফে একটা উঁচু একটা পাহাড় আছে রাস্তার মধ্যে। এই উঁচু পাহাড়টা নামাবো, মানে চড়ছি, নামাবো এমতো অবস্থায় আমার গাড়ি হেডলাইট আবার নষ্ট হয়ে গেল। কি যে একটা বিপদ! এই অন্ধকার রাত, পাহাড় দিকে ঢালুর দিকে যাইতেছি। এখন আমি তো সেন্সলেস, আমি কোন দিকে যাইতেছি, কীভাবে যাইতেছি আমি তো কিছু বুঝতে পারতেছি না। এগুলো আসলে কিছু করার থাকে না। তো তারপর করে কি, আচ্ছা, ইতিমধ্যে একটা ট্রাক আসলো, ট্রাকের লাইট দিয়ে আমি চলে তার পেছনে পেছনে আসলাম। সামনে একটা বাজার পড়লো, বাসার কাছাকাছি বাজার পড়লো। পরে আমি একটু এখানে আবার একটা কথা হলো, ওখানে একটু স্ট্যান্ড করছিলাম যে লাইটটা কি হলো। পরে দেখলাম কিছুই না। পরে আমি গাড়ি লাইট নষ্ট হওয়ার পরে আমি ওইভাবেই আস্তে 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 করে বাজার দিকে আসলাম। আসার পরে আমার ওখানে আসার পরে আমি ভাত খাইলাম, খুব কষ্ট মষ্ট ক্লান্ত ক্লান্ত। ভাত খাওয়ার পরে আবার মানি ব্যাগ বের করছি, পকেট দিকে হাত দিই, মানি ব্যাগ নাই, করে গেল মানি ব্যাগ। পরে আমি তো মনে করছি যে ওই যে গাড়িটা সম্ভবত নষ্ট হয়েছিল, ওই জায়গা মনে গাড়িতে আমি দৌড়ে আবার ওই জায়গায় গেলাম এক লাইটে, একটা লাইট নিয়ে। পরে দেখি কি ওই জায়গাও মানি ব্যাগ নাই। পরে কী করো, কোনো রকমভাবে পরিচিত ছিল বা ছিল, পরে ওখান থেকে কষ্ট মষ্ট করে আসি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখলাম যে এই যে বিপদগুলো হলো, এটা কিছু আসলে আমাদের কিছু করার থাকে না। কিছু কিছু ঘটনা এটা অটোমেটিকভাবে আল্লাহ আসলে আমার আজকে ওই দিনটি আমার ছিল একটা খারাপের দিন। আবার আরেকটা ঘটনা বলি। আমি আমি সিরাজগঞ্জে যখন চাকরি করি, একটা অফিসের ট্রেনিংয়ে আমাদের এই করলো, ট্রেনিং প্রশিক্ষণ হবে 5 দিনের ট্রেনিং। আসলাম আমরা। তো আমি যে বিল্ডিংয়ে ছিলাম, আরেক বিল্ডিংয়ে, মানে 2টা বিল্ডিং ছিল এনডিপিতে, সবাই চিনবেন। তো এনডিপিতে 2টা বিল্ডিং, আমি হেড অফিসে মানে বিল্ডিংয়ে রইলাম। আর একটা বিল্ডিং ট্রেনিং বিল্ডিং ছিল। তো ট্রেনিং বিল্ডিংয়েও অনেক আরেকটা ট্রেনিং ছিল, মানে 2টা পাশাপাশি ট্রেনিং। বহুত পার্টিসিপেট অংশগ্রহণ করছিলাম আমরা মনে হয় সম্ভবত 50-60 জন এরকম। আর অন্য ট্রেনে এরকম অংশগ্রহণ করছিল। সেদিনকে একটু ট্রেনিংয়ে লোক ছিল। তো আমরা রাত যাপন করতে হয়েছিল ওখানেই আমরা। তো আমার মানে আমি আরেক বিল্ডিংয়ে ছিলাম। আর ওই ট্রেনিং বিল্ডিংয়ে একটা রাত্রেবেলা একটা ঘটনা ঘটে। একটা মেয়েকে ইপটিজিং করে একটা ছেলে। তো রাত ভরে অনেক ইপটিজিং করে, বিভিন্ন মেয়েকে ইপটিজিং করার পরে মেয়ে সকালবেলা আপনার বিচার দেওয়ার পরে মেয়ে নাম বলতে পারে না। মেয়েটা শুধু বলে যে লাল শার্ট পরা। তো আমি পরের দিন লাল জামা পরে গেছিলাম ট্রেনিং। তো ট্রেনার এবং আশেপাশের লোকজন আমাকে সন্দেহ করতেছে যে আমি এই কাজটা করছি, অথচ আমি কিন্তু ওই বিল্ডিংয়ে ছিলাম না, আমি ছিলাম আরেক বিল্ডিংয়ে। তো আমাকে সন্দেহ করতেছে। আমি তো খুবই মধ্যে পড়ে গেলাম। আমাকে প্রচণ্ড সন্দেহ করতেছে যে এই ছেলেটাই করছে। আবার ট্রেনার ম্যাডাম ছিল, সে আমাকে এমনভাবে ভাব নিতেছে যেন আমি অপরাধী আর আমি সব কিছু, আর আমি এটা কিছু বুঝতে পারতেছি না। আমাকে তারা বলতেছেও না যে এই ঘটনা করছে। তো আমি নিজেকে একটা পাপির মতন ভাব আমি ফিল করলাম, বা কী ঘটনা করছে আমি সেটাও জানি না। আমি একটা ভালো একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম। নিজেকে আমি খুব গিল্টি ফিল করতাম যে আমি এই জিনিসটা করি নাই, তারপরও আমি দোষী হলাম। এটা আমার কাছে গেস্ট করতে খুবই সমস্যা হয়েছিল। তো এদিকে আবার ওই ছেলেটা, মানে যে ছেলেটা অপরাধ করছে, সেই ছেলেটা ছিল মানে লালটা গেঞ্জি পরা, আর আমি ছিলাম হইলো আপনার লাল শার্ট পরা। পার্থক্যটা ওই জায়গায়, মানে মেয়েটা বলতেছে যে লাল শার্ট পরা, বলবে লাল গেঞ্জি পরা, তা না বাদে বলছিল
লাল শার্ট পরা। এই জন্যই মূলত আমাকে সবাই টার্গেট করছিল বা আমি এই কাজটা করছি। পরবর্তীতে আমার আবার ট্রেনিংয়ে যে ম্যানেজমেন্টের যে তদারকি করতো ম্যানেজার, তার সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল। তাকে আমি বললাম যে আচ্ছা ঘটনা কি, এইরকম হচ্ছে কেন, ম্যাডাম আমাকে এই দিকে তাকায় কেন, এইভাবে কেন? তো বললো যে মাহবুব ভাই আপনি কি কিছু ঘটনা করছেন গতকালকে? আমি বলি, কী ঘটনা? কয় এরকম মেয়েকে আপনি প্রেজেন্ট করছেন। আমি বললাম না তো, আমি তো প্রেজেন্ট করবো কেন, আমি তো ওই বিল্ডিংয়ে থাকি। আর এই বিল্ডিংয়ে আমি আসবো কীভাবে, আর এই করবো কেন? আমি এগুলো আমার মন নষ্ট আছে সেরকম করার মতন। তো সে আমাকে বললো যে এই ঘটনা, যে মেয়েটা তো বিচার দিছে, মানে ছেলেটার তো পানিশমেন্ট হবে, হয়তো বা চাকরিও চলে যেতে পারে, যেহেতু আমরা সবাই এখানে শিক্ষিত এবং সবাই সচেতন মানুষ, আর এই এরকম অপরাধ করলে তো তাকে পানিশমেন্ট হতে পারে। তো আমি পরবর্তীতে ওখান থেকে আমি তাকে বললাম যে এটা কী করা যায়। সে আমাকে বললো যে আচ্ছা আমি মেয়েকে ডেকে নিয়ে আসি। মেয়েকে ডেকে আনার পরে দেখি মেয়ে কী করে। আর মেয়ে ডেকে নিয়ে আমার সামনে আসলো। বললো যে সে আমাকে ঈশারাঙ্কিত বলছে আপনি কিছু বলবেন না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। তো মেয়েটা আমাকে বললো যে নাকি সে বললো যে এই ভাইকে চিনেন, সে কিনা? না না না, এই ভাই সে না। তখন আমি একটু ভাবলাম যে না, মেয়েটা যখন বলছে নিজের মুখে আমি না, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু ওই দিক দিয়ে কিন্তু সব ব্লাইন্ড গার্ড মানে ওকে করা হয়েছে, আমার চাকরি থাকবে না, মানে আমার চাকরি থাকবে না, আমার পানিশমেন্ট হবে, ইভেন আমার চাকরিও থাকবে। তো আমাকে রীতিমতন ডেকে নিয়ে এলো যে আপনি এইগুলো করছেন কিনা। আমি বললাম না তো, আমি এগুলো করবো কেন, আপনি মেয়েকে ডেকে নিয়ে আসেন। পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করে অমুক কিনা। আমি আবার লাল শার্টটা পরছিলাম, এই লাল শার্টটাই হলো আমার সবচেয়ে একটা কালো হয়ে গেছে আর কি, কালো হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে মেয়েটা সাক্ষ্য মতে আমি বেঁচে গেলাম। পরবর্তীতে তাদের একটা ম্যানেজমেন্টের সাথে আমার ভালো একটা, এমনি তো আগে সে বিশ্বস্ত ছিলাম, ভালো একটা আরও ভালো সম্পর্ক হলো আর কি। পরে যে ছেলেটাই করছিল ওইটা পানিশমেন্ট হয়েছে, তার পরবর্তী চাকরি চলে গেছে। এখন এটাও একটা বিড়ম্বনা, এটা কিছু আল্লাহর কিছু, আসল মানুষের কিছু করার থাকে না। আরেকটা ঘটনা বলি, আমি যখন আরেকটা ঘটনা, সিরাজগঞ্জ থেকে আমি বাসায় দিকে আসবো, এমতো অবস্থায় আমার সিরাজগঞ্জ বাসার দিকে আসবো, তখন আমার এনায়তপুর আপনি যমুনা সেতু, যমুনা নদী পার, এনায়তপুর থেকে যমুনা নদী পার হয়ে ওই রোড দিয়ে একটা রোড, আমাদের বাড়িটা টাঙ্গাইল, তো টাঙ্গাইল ওই দিক দিয়ে যমুনা এনায়তপুর দিকে আমার একটা রাস্তা ছিল, মানে নদী পার হয়ে শর্টকাটে একটা রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে আমি অফিস ছুটি হওয়ার পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি সন্ধ্যা ভাব নদী ছাড়ে, নদীতে নৌকা ছাড়ে লাস্টের ঠিক 5টা দিকে। তো আমি সাহস করে, আমি রাস্তাটা আননোন রাস্তা, আমি বারবার চিনি না, তো আমি সাহস করে, কয়েকজন বললো, আমার পিছনে কয়েকটা লোক লাগছিল, যে আমার মোটর সাইকেল আছে তো, তো লোকটা লাগছিল যে একে যেভাবে মোটর সাইকেলটা ক্যাপচার করে নিয়ে যাবে আমাকে। তো রওনা দিই। একটা ঘটনা বলি, লাস্টে যেটা আমার অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে আমি যখন উত্তরা থাকতাম, আমি যখন উত্তরা থাকি তখন আমি মোটর সাইকেল নিয়ে ধানমন্ডি গেছিলাম। তা ধানমন্ডি থেকে আসার পথে ভালো মানুষ, মজা গেলাম মোটর সাইকেল নিয়ে। আসার সময় নর্মালভাবেই গাড়ি চালিয়ে আসতেছি, এমতো অবস্থায় আমি মানে কাকলি মোড়ে আসার পরে
গুলশান থেকে একটা গাড়ি আসতেছে আপনি ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে, আর আমি যাব হলো মানে মহাখালী থেকে পার হয়ে, ধানবাদ থেকে মহাখালী থেকে পার হয়ে আপনি উত্তরের দিকে যাব সোজা, আর সে এই দিকে আসতেছে। তো আমার আসার পরে সে গাড়ি চালাইতেছে, আমিও চালাইতেছি, এমতো অবস্থায় সে তার গাড়ির সামনে আমি জোরে ব্রেক করি, সেও ব্রেক করে। তার গাড়ির সামনে আমি, তার গাড়ির সাথে আমার সংঘর্ষও লাগে না, কোনো টাচই লাগে না কোনো। আমার পিছনে এক লোক ভদ্রলোক ছিল, তারও কোনো ক্ষতি হয় না, সে ওইভাবে ইনস্ট্যান্ট বসে রয়েছে, আমিও বসে রয়েছি। জাস্ট ব্রেক করছে জোরে। ব্রেক করার পরে আমার লুকিং গ্লাস বুকের মধ্যে লেগে প্রচণ্ড আমি আঘাত পাই, কিন্তু তার গাড়ির সাথে কিন্তু আমার গাড়ির কোনো লাগালাগি হয় নাই। আমি প্রচণ্ড আঘাত পাই। আঘাত পাওয়ার পরে আমার সেন্সড একটু মানে মাথার মধ্যে মানে খুব লাগে, চাপ লাগে। তারপরে আমি ওইভাবে বসে গেছি। আমার পাটা করছে কি, তার প্রাইভেট কারে বাম্পারের ভিতরে, সামনে যে রড থাকে রডের বাম্পারের ভিতরে আমার পাটা চলে গেছে। আমার মানে গাড়ির মধ্যে না থেকে আমার পাটা চলে গেছে। তার গাড়িতে কিন্তু আমার সংঘর্ষ লাগে না। চলার পরে আমার পাটা যখন বের করে, মানে বোর জুতা ছিল, জুতাটা বের করে, ফিতা ছিল, বোর জুতা বের করে পাটা বের করে দেখালো কি আমার বুড়ো আঙ্গুলে 4 ভাগে 3 ভাগে 2 ভাগ নাই। তখন আমার মানে মাথার মধ্যে কিছু রক্ত বেরিয়েছে, রক্ত পরে করলো। তো হসপিটালে গেলাম, হসপিটাল থেকে আসলাম। তো যাই হোক, এই যে কয়েকটা ঘটনা, 3টা ঘটনা বললাম, এই 3টা ঘটনার মধ্যে আমি মনে করি যে আসলে মানুষের কিছু করা থাকে না, সব উপরওয়ালা সব কিছু করে। মানুষের যখন বিপদ হবে বা কোনো কিছু ঘটনা ঘটবে, সব উপরওয়ালা ইউরে সিস্টেম করে রাখছে। আপনি যার জন্য রেজিক, যার জন্য আপনার কর্ম আছে, ততটুকু ভোগ করেই যাবেন এই পৃথিবীতে। তার চেয়ে কমও করবেন না, বেশি করবেন না। আপনি কিছুটা ব্যতিক্রম করে যদি আপনি ইবাদত এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করেন, সেটা কিছু ব্যতিক্রম ঘটবে। তাছাড়া আল্লাহ সব কিছু ওই সৃষ্টি হওয়ার পরে সব কিছুই আপনি যখন এই পৃথিবীতে আসলেন, তারপরে আপনি সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ সব কিছু সিস্টেম করে, উপর আল্লাহ সব কিছু করে। সো আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপর যা চাওয়ার তাই কাছে চান। আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণকারী। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে ভালো রাখুন, এটুকুই প্রত্যাশা করি আমি। আসসালামু আলাইকুম।